ভারতে গোয়েন্দা নজরদারিতে বৈষম্য বিরোধী নেতার সঙ্গে ঠিক কি হয়েছিল? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের নেতা মাহদি হাসানের সঙ্গে ভারতের রাজধানী দিল্লিতে ঠিক কি হয়েছিল তা নিয়ে সামাজিক মাধ্যমে গত কয়েকদিন ধরেই নানা আলোচনা চলছে। মিস্টার হাসান বাংলাদেশে ফিরেছেন বুধবার বিকেলে। মাহদি হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক। মাসখানেক আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কারণে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়। ওই ভিডিওতে দেখা যায় শায়েস্তাগঞ্জ থানায় বসে প্রকাশ্যে মিস্টার হাসান ওসি আবু কামালকে হুমকি দিচ্ছেন এই বলে যে তারা বানিয়াচং থানা পুড়িয়েছেন এবং এসআই সন্তোষ চৌধুরীকে জ্বালিয়ে দিয়েছেন। এই বক্তব্য নিয়ে সমালোচনার মুখে গত জানুয়ারিতে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে তাকে মুক্তি দেওয়া হলে তা নিয়েও হয় সমালোচনা। সম্প্রতি তিনি দিল্লিতে গিয়েছিলেন পর্তুগালের ভিসা নিতে। সেখানেই তাকে কেউ একজন চিনে ফেলে এবং একটা ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরই সক্রিয় হয়ে ওঠেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা। ওই কর্মকর্তারা মঙ্গলবার আর বুধবার তার উপর কিভাবে নজর রেখেছিলেন আর শেষমেশ তার সঙ্গে ঠিক কি করা হয়েছে তা জানতে পেরেছে বিবিসি বাংলা। এমন দুজন ব্যক্তির সঙ্গে বিবিসি বাংলা পৃথকভাবে কথা বলেছে যারা গোটা ঘটনাক্রম সম্বন্ধে ওয়াকিবহাল। অবশ্য তাদের নাম উল্লেখ করা হবে না, এই শর্তে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন। তারা দুজনেই বলেছেন যে মাহদি হাসানকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়নি কোথাও, তবে এটা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত বিরোধী কথা বলে এবং বাংলাদেশের এক হিন্দু পুলিশ কর্মকর্তাকে মেরে ফেলার প্রকাশ্য দাবি করে এমন কোনো ব্যক্তিকে ভারতে অবস্থান করতে দেওয়া হবে না। তাকে এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে নিজের দেশেই ফিরে যাওয়া ছাড়া তার আর অন্য কোনো উপায় নেই। ওই দুজনের দেওয়া তথ্যের উপরে ভিত্তি করেই ওই প্রতিবেদন। কনট প্লেস, মঙ্গলবার বেলা 11টা। দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসে একটি বেসরকারি সংস্থার দফতরে মঙ্গলবার সকালে প্রথম দেখা যায় মেহেদী হাসানকে। তার পাশে এক নারীও বসেছিলেন। ওই বেসরকারি সংস্থাটি বিভিন্ন দেশের দূতাবাস হয়ে ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করে থাকে। জানা গেছে যে মিস্টার হাসান এবং তার পাশে বসা নারী পর্তুগালের ভিসার জন্য আবেদন করতে গিয়েছিলেন। পর্তুগালের ভিসা নেওয়ার জন্য বাংলাদেশের নাগরিকদের দিল্লিতে আসতে হয়, সেজন্য ভারতীয় ভিসা লাগে। জানা গেছে যে বাংলাদেশের ভারতীয় দূতাবাস মাহদি হাসানকে ভিসা দিয়েছিল। মিস্টার হাসান এবং তার সঙ্গে আসা এক নারী নিউ দিল্লি রেল স্টেশনের কাছাকাছি পাহাড়গঞ্জ এলাকার একটি হোটেলে ওঠেন বলে বিবিসি বাংলা জানতে পেরেছে। কনট প্লেসের ওই ভিসা কেন্দ্রে অপেক্ষা করার সময়ে কেউ তার ভিডিও রেকর্ড করে নেয়। সেই ব্যক্তি যে কে সেটা কেউ জানাতে চাননি, তবে তিনি যে মিস্টার হাসানকে চিনতে পেরেছিলেন এটা নিশ্চিত। তিনিও রেকর্ডধারী ব্যক্তিও সেখানে ভিসা নিতে গিয়েছিলেন, তবে সেই ব্যক্তি পর্তুগালের জন্য নয়, অন্য কোনো দেশের ভিসা পাওয়ার আবেদন জানাতে গিয়েছিলেন বলে বিবিসি বাংলা জানতে পেরেছে। মঙ্গলবার সকাল 11টা নাগাদ মাহদি হাসানকে চিহ্নিত করা যায়। আমরা কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে যাই। সেই সময় পরপর তার কাছে ভারতীয় আর বাংলাদেশের নানা নম্বর থেকে ফোন আসতে শুরু করে। সেই সব ফোন কারা করেছিল সেটা বলবো না, কিন্তু তখনই মেহেদী হাসান আন্দাজ করে যে কোথাও একটা গন্ডগোল হয়েছে। একটা নতুন দেশে এসে যেখানে তাকে কেউ চেনে না, তার কাছে হঠাৎ করে কেন এত অজানা নম্বর থেকে ফোন আসবে, এটা তাকে চিন্তায় ফেলে দেয়। অন্যদিকে কর্মকর্তারা তার উপরে নজর রাখা শুরু করেন। বিবিসি বাংলাকে জানাচ্ছিলেন পুরো ঘটনাক্রম সম্বন্ধে জানেন এমন একটি সূত্র। অন্য সূত্রটি বলছে যে ওই ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্র থেকে বেরিয়ে তিনি প্রথমে পুরনো দিল্লির জামা মসজিদ এলাকায় গিয়েছিলেন। বেলা 2টো থেকে 2:30টার মধ্যে তার অর্থাৎ মাহাদির কাছ থেকে বাংলাদেশ থেকে কেউ জানায় যে সে চিহ্নিত হয়ে গেছে। তখন সে নিশ্চিত হয় যে অজানা নম্বরগুলো থেকে কারা কেন ফোন করেছিল। এরপরেই সে দিল্লিতে কয়েকটি জায়গায় গিয়েছিল আশ্রয়ের সন্ধানে। কেউই তাকে থাকতে দিতে রাজি হয়নি। বিবিসি বাংলাকে বলেছিলেন একটি সূত্র, দিল্লি ছাড়তে হবে। বিবিসি বাংলা যে দুজনের সঙ্গে কথা বলেছে তাদের একজন জানিয়েছেন মিস্টার হাসান দিল্লি থেকে ভিসা নিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তার সঙ্গে যে নারী ছিলেন তিনি মিস্টার হাসানেরই এক আত্মীয়। ওই সূত্রটি বলছে যে পরবর্তী সময়ে খরচের জন্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে এসেছিলেন মাহদি হাসান এবং তার পরিমাণ বাংলাদেশি টাকায় 40 লক্ষেরও বেশি। তবে অন্য সূত্রটি এটা আমার এখতিয়ারে পড়ে না বলে অর্থের পরিমাণ সম্বন্ধে কিছু জানতে পারেননি। তিনি এটাও নিশ্চিত করতে পারেননি যে মেহেদী হাসান দিল্লি থেকে লিসবনে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিনা। তবে মিস্টার হাসানকে কেউ পরামর্শ দেন যে তিনি যেন পাহাড়গঞ্জের হোটেল থেকে সরে যান এবং বিমানবন্দরের কাছাকাছি কোনো হোটেলে ওঠেন। পাহাড়গঞ্জের হোটেলে থেকে কাউকে দিয়ে তিনি নিজের ব্যাগ সুটকেস আনিয়ে বিমানবন্দরের কাছাকাছি একটি হোটেলে ওঠেন মঙ্গলবার সন্ধ্যায়। দিল্লি ঢাকা ইন্ডিগোর বিমানের টিকিট তাকে পৌঁছে দেওয়া হয় রাতেই।
ভিসা বাতিল। একদিকে মেহেদী হাসানের উপর নজর রাখা যেমন চলছিল, অন্যদিকে ভারতীয় কর্মকর্তারা খোঁজ করেছিলেন যে ভারত বিরোধী কথা বলা কোনো ব্যক্তিকে ঢাকার ভারতীয় দূতাবাস ভিসা কি করে দিল সেই প্রশ্নের উত্তর। একটি সূত্র বলছে সে সম্ভবত বাংলাদেশের কোনো এজেন্টকে দিয়ে ভারতের ভিসা জোগাড় করেছিল, আর তার বিরুদ্ধে ভারতে তো কোনো মামলা নেই। সে পর্তুগালের ভিসা নেওয়ার জন্য ভারতে আসতে চেয়েছিল, তাই কিভাবে তার ভিসার আবেদন বাতিল করা যেত। অন্য সূত্রটি জানাচ্ছে যেভাবেই ভিসা জোগাড় করে থাকছে তার ভিসা রাতেই বাতিল করানো হয়েছে। সে খবর অবশ্য সে আগে জানতে পারেনি। দুটি সূত্রই বলেছে যে মেহেদী হাসান এটা মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই বুঝে গিয়েছিলেন যে তার পক্ষে আর একদিনও ভারতে থাকা সম্ভব না। এমনকি পর্তুগালের ভিসার জন্য তাকে কনট প্লেসের ওই বেসরকারি সংস্থার দফতরে বুধবার সকালে দ্বিতীয়বার যেতে বলা হলেও সেখানে যে তিনি যেতে পারবেন না এটা বুঝে গিয়েছিলেন। বিমানবন্দরের কাছের ওই হোটেলে সকালের জলখাবার খেয়ে 8:10 সে রওনা দেয়, আর 8:50 নাগাদ সিকিউরিটি চেক করতে এগোয় বিবিসিকে জানিয়েছে দুটি সূত্রই। তারা দুজনেই জানাচ্ছে যে ইন্ডিগোর 12:40 ফ্লাইটের টিকিট ছিল তার কাছে। এটা দিল্লি বিমানবন্দরে একটি সেলফি ভিডিও করার সময় নিজেও জানিয়েছিলেন তিনি। ওই ভিডিও তিনি সামাজিক মাধ্যমে আপলোড করেছেন। সেখানে তিনি হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন। একটি সূত্র বলছে মাহাদি বিমান সংস্থার চেক ইন কাউন্টারে গিয়ে তিনি নিজের বোর্ডিং পাস সংগ্রহ করে সিকিউরিটি চেকের জন্য এগোন। নিরাপত্তা চেকিংয়ের জন্য তিনি নিজের লাগেজ স্ক্যানারের কনভয়ের বেল্টে দেন। লাগেজ এগিয়ে যায়, তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময় এক ভারতীয় কর্মকর্তা তাকে একটু সরে আসতে বলেন। বিবিসিকে জানিয়েছিলেন একটি সূত্র। জেরা শুরু। নিরাপত্তা চেকিংয়ের লাইন থেকে তাকে সরিয়ে এনে শুরু হয় জেরা। বিভিন্ন এজেন্সির কর্মকর্তারা তাকে জেরা করেন, খুব শান্তভাবে কোনো শারীরিক নিগ্রহ ছাড়াই, বলছে দুটি সূত্রই। তাদের একজন বলছেন যে মিস্টার হাসান যদি কোনো অপরাধ করে থাকেন সেটা তো বাংলাদেশের বিষয়, ভারত কেন সেখানে মাথা ঘামাবে। তবে একটি সূত্র বলছে আমাদের 3টে পয়েন্ট ছিল। প্রথমত, সে ভারতকে অপমান করেছে, কটু কথা বলেছে। দ্বিতীয়ত, সে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে বলে প্রকাশ্যে দাবি করেছে, তাই সে একজন সন্দেহভাজন ক্রিমিনাল। তৃতীয় পয়েন্টটাই সব থেকে গুরুত্ব পেয়েছে আমাদের কাছে, সে একজন হিন্দু অফিসারকে মেরেছে বলে দাবি করেছে। এত কিছুর পরেও সে দিল্লিতে আসবে আর এখান থেকে অন্য কোনো দেশে চলে যাবে, আর আমরা চুপ করে বসে থাকব। প্রায় আধ ঘন্টা তাকে জেরা করা হয় দিল্লির বিমানবন্দরেই। দুটি সূত্রই জানাচ্ছে তাকে কোনো রকম শারীরিক নিগ্রহ করা হয়নি। বাংলাদেশে ফিরে কি বললেন মাহাদি হাসান। দিল্লি থেকে বুধবার বিকেলে ইন্ডিগোর বিমানে বাংলাদেশে ফিরেছেন মাহাদি হাসান। বিমানবন্দরেই কয়েকজন সাংবাদিক তাকে ঘিরে ধরে জানতে চান যে দিল্লিতে তার সঙ্গে ঠিক কি হয়েছিল। গোড়ায় তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাইছিলেন না। অপেক্ষমান গাড়ির দিকে হাঁটতে হাঁটতেই তিনি বলেন, বলবো আমরা, জানাবো। এরপরে তিনি বলেন, আমাকে এসএডি লিডার বৈষম্য বিরোধী নেতা বলে আটক করা হয়েছিল। তারপর হচ্ছে আমাকে প্রচণ্ড হ্যারাস করা হয়েছে। আমি ফুল লাইফ রিস্কে ছিলাম। এটা আমি বলি না, যে কোনো অন্য একটা দেশের নাগরিককে যে নিরাপত্তা দেওয়ার কথা সেটা দেয় নেই। সো এইটা আমরা ডিটেলসে জানাবো পরে, সংবাদ মাধ্যমকে জানান তিনি। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনার ওয়ালেটে নাকি ক্রিপ্টোকারেন্সি পাওয়া গিয়েছিল, সেই বিষয়টা যদি ক্লিয়ার করেন। জবাবে তিনি বলেন যে এগুলো গুজব। বাংলাদেশে ফেরার পরে বিমানবন্দরে এক দফা জেরার মুখে পড়তে হয়, সেটাও জানান মিস্টার হাসান। আমাকে আটকানো হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাংলাদেশেও। পরবর্তীকালে আমাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়। মন্তব্য মাহাদি হাসানের। ভারতের যে দুটি সূত্র থেকে মাহাদি হাসানকে ঘিরে দিল্লির ঘটনাবলী সম্পর্কে বিবিসি বাংলা জানতে পারে, সেই ব্যাপারে তার বক্তব্য জানতে দুদিন ধরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি আমরা, কিন্তু কোনোভাবেই তার সঙ্গে ফোনে কথা বলা যায়নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।